তারপরে দেখো কি বলছে, যে ভাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলো কি বলে? আমরা একটু আগে এটার একটা ব্যতিক্রম উদাহরণ দেখলাম, যে এটা যে যদি কোথাও বাধা পায় সেটাকে আমরা ব্যঞ্জনধ্বনি বলছি, আর যদি কোথাও বাধা না পায় তাহলে আমরা সেটাকে বলবো স্বরধ্বনি। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই এবং নাক দিয়ে বের হয়, কোনটা হবে অ্যান্সার? রস্বই। উচ্চারণ করে দেখো, বুঝতে পারবো। স্বরধ্বনি উচ্চারণের কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? আমরা এটা রিডিং এ পড়েছিলাম। রিডিং এর মধ্যে যে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। কোন কোন তিনটি বিষয়? জিভের উচ্চতা, জিভের অবস্থান এবং ঠোঁটের আকৃতি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু টেক ওয়ার্ড। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব, এই অধ্যায়ে আমাদের যেতটুকু বাকি ছিল যুক্ত ব্যঞ্জন বর্ণ পর্যন্ত, যুক্ত ব্যঞ্জন বর্ণের আগ পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। এবার আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণ থেকে আজকে শুরু করব। তো চলো শুরু করি। যুক্ত ব্যঞ্জন বর্ণটা কি? যুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে যখন দুটো ব্যঞ্জনধ্বনি একসাথে যুক্ত হয় এবং একটি নতুন বর্ণ উৎপন্ন করে, তখন আমরা সেটাকে বলি যুক্ত ব্যঞ্জন বর্ণ। এখানে দুটো ব্যঞ্জন ধ্বনি একসাথে যুক্ত হয়। এই যুক্ত ব্যঞ্জন বর্ণ দুই প্রকার আছে। কি কি? দ্বিত ব্যঞ্জন এবং সাধারণ যুক্ত ব্যঞ্জন। দ্বিত ব্যঞ্জন কোনগুলো? যখন যুক্ত ব্যঞ্জন বর্ণে দুটো ব্যঞ্জন ধ্বনি একই হয় তখন সেটাকে আমরা বলি দ্বিত ব্যঞ্জন। অর্থাৎ যদি একই ব্যঞ্জনধ্বনি দিয়ে যুক্ত বর্ণটা সৃষ্টি হয়, যেমন দেখো বিপন্ন, এখানে নয়ন, এখানে নয়ন যে যুক্ত বর্ণটা আছে যুক্ত ব্যঞ্জন বর্ণ, সেখানে দুটো একই ধ্বনি ন দুইবার যুক্ত হয়ে বিপন্ন সৃষ্টি করেছে। এবার সজ্জনে যাই, এখানে যে যুক্ত ব্যঞ্জনটা আছে এটাও দেখো সেম, বর্গীয় জ, এটা দুইবার যুক্ত হয়ে এই যুক্ত ব্যঞ্জনটা সৃষ্টি করেছে। এটা হচ্ছে দ্বিত ব্যঞ্জনের উদাহরণ। যখন আমরা সাধারণ যুক্ত ব্যঞ্জনে যাই, সাধারণ যুক্ত ব্যঞ্জনটা কি? এটা এই দ্বিত ব্যঞ্জন বাদে যত যুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে সেই সবগুলোকে আমরা সাধারণ যুক্ত ব্যঞ্জন বলছি। অর্থাৎ সাধারণ যুক্ত ব্যঞ্জন বর্ণে সেম ব্যঞ্জন বর্ণ থাকে না, এখানে ভিন্ন ব্যঞ্জন বর্ণ থাকে। যেমন দেখো, লক্ষ্য, ক যোগ স, দুটো ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে নতুন একটা যুক্ত ব্যঞ্জন বর্ণ সৃষ্টি করেছে ক্ষীয় খ। অথবা দেখো কয় র, এখানে ক এবং র দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি। এরকম ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে যে যুক্ত ব্যঞ্জনগুলো সৃষ্টি করে সেগুলোকে আমরা বলছি সাধারণ যুক্ত ব্যঞ্জন। আর যদি একই ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে তো ব্যঞ্জন বর্ণ সৃষ্টি করে তখন আমরা সেটাকে বলছি দ্বিত ব্যঞ্জন। সাধারণ যুক্ত ব্যঞ্জনও কিন্তু আবার কয়েক রকমের হতে পারে। দেখো, কয়টা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হবে, কয়টা ব্যঞ্জন বর্ণ যুক্ত হবে তার উপর ভিত্তি করেও আমাদের এখানে কয়েকটা প্রকার আছে যুক্ত সাধারণ যুক্ত ব্যঞ্জনে। যদি দুটো ব্যঞ্জন ধ্বনি সংযুক্ত হয় তখন দুটি ব্যঞ্জনের সংযোগ হয়। এছাড়াও তিনটি ব্যঞ্জনেরও সংযুক্ত হতে পারে সাধারণ যুক্ত ব্যঞ্জনে। যেমন দেখো, জয় জয় ব, এখানে জ, জ এবং ব তিনটি ব্যঞ্জনধ্বনি সংযুক্ত হয়েছে এই সাধারণ যুক্ত ব্যঞ্জনে। এছাড়াও চারটি ব্যঞ্জনেরও সংযোগ ঘটতে পারে। এছাড়াও আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণকে চেনা বা শনাক্তকরণের দিক থেকে আবার দুই প্রকার নির্দেশ করতে পারি, স্বচ্ছ এবং অস্বচ্ছ। স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন কোনগুলো? যেগুলোকে আমরা সরাসরি দেখলে বুঝতে পারি যে এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে কোন কোন ব্যঞ্জন বর্ণ রয়েছে। যেমন দেখো, এখানে আমরা দেখছি উমক ক্ষীয়, উমক খ। এই উম খ এর মধ্যে আমরা বুঝতে পারছি যে এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে উম এবং খ রয়েছে। পরের যুক্ত ব্যঞ্জনটা দেখো, এটা দেখলে বুঝতে পারছো এখানে দন্ত্য স এবং ত। তারপরেরটা দেখো, এটা দেখলে বুঝতে পারছো, তোমার বিশ্লেষণ লাগে না, তুমি এমনিই বুঝতে পারছো যে এখানে কোন কোন যুক্ত ব্যঞ্জন বর্ণটা রয়েছে, ম এবং প, স, চ। আর এই সব জায়গায় দেখো, এই যে এটা দেখো, এটা দেখলে কি তুমি বুঝতে পারবা এখানে কি সরাসরি ব্যঞ্জন বর্ণটা লেখা আছে, যেখানে কোন দুইটা ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়েছে? না, এইটাকে আমরা বলছি অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। অর্থাৎ আমরা এই ব্যঞ্জন বর্ণগুলো এই যুক্ত ব্যঞ্জন বর্ণ থেকে বুঝতে পারি না যে যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে কোন কোন ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে, এটা আমরা সরাসরি বুঝতে পারি না। সেই কারণে আমরা এটাকে বলছি অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। এই যে দেখো ক্ষীয় খ, এটা ক্ষীয় খ দেখলে কিন্তু তুমি বুঝতে পারবা না। কিংবা এই যে হয় ম, এখানে কিন্তু বুঝতে পারছো না সরাসরি যে হয় এবং ম দুইটা, মানে সরাসরি প্রকাশ করা নেই এই যুক্ত ব্যঞ্জনগুলোকে, এইগুলোকে আমরা অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বলছি। ওকে, এরপরে আসি যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ। বিশ্লেষণ মানে কি? মানে আমাদের যুক্ত ব্যঞ্জন বর্ণটাকে ভেঙে যে যে ব্যঞ্জন বর্ণ আমরা পাই সেটাকে আমরা বলছি বিশ্লেষণ। যেমন দেখো, আমরা যদি এই যুক্ত বর্ণটা ভাঙি, এখানে কোন কোন ব্যঞ্জন বর্ণ রয়েছে? এটা হচ্ছে কয়ত। এই যুক্ত বর্ণটা কি? কয়ত। এখানে ক এবং ত রয়েছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা যে যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে আমাদের যখন আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণটা বিশ্লেষণ করি, একটু খেয়াল করো,
দেখো কয় তো ভাঙছি, এখানে কয়ের নিচে হসন্ত আছে, ঠিক আছে, খেয়াল করছো? অথবা দেখো যখন আমি কয়ের রফালাটা দিচ্ছি এখানেও কয়ের নিচে হসন্ত, মানে প্রথম শব্দটার নিচে আমরা হসন্ত লাগাই যখন যুক্ত ব্যঞ্জন বর্ণটাকে আমরা বিশ্লেষণ করি সব সময়। এটা খেয়াল রাখবা যে বিশ্লেষণ করার সময় আমরা প্রথম বর্ণের নিচে হসন্ত থাকে, ঠিক আছে? তা আমরা এই বিশ্লেষণগুলো দেখলাম, এগুলো একটু দেখে নিবা, এগুলো খুব কঠিন না, এগুলো হচ্ছে সরাসরি যেমন হয় না। এইখানে দেখো এই দুইটা একটু খেয়াল করো, যেখানে হয় না দুটোই, কিন্তু একটা মূর্ধন্য একটা দন্তন্য, ঠিক আছে? এটার মধ্যে আছে দন্তন্য, এটা আছে মূর্ধন্য। এটার মধ্যে উদাহরণগুলো দেখে রাখবা, যে অপরাহ্ন, পূর্বাহ্ন। দেখো এই যুক্ত ব্যঞ্জন বর্ণের বিশ্লেষণগুলো থেকে আমাদের মূলত কি আসবে এমসিকিউ এর জন্য, যে এই যে ধরো পূর্বাহ্ন, এটা দিয়ে দিল, বলল যে এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণের বিশ্লেষণ করো, বিশ্লেষণে কোনটা হবে, এই হয় নয়ের বিশ্লেষণটা এটাও অপশনে থাকবে, কিংবা এই যে এটাও অপশনে থাকবে, দুইটা অপশনে থাকবে। তোমার জানতে হবে যে হ্যাঁ এইটা বিশ্লেষণটা এটা মূর্ধন্য দিয়ে হয়, মূর্ধন্য দিয়ে হয়, সেই কারণে এটা বিশ্লেষণটা এটা রাইট হবে। এরকম আমাদের এইভাবে এইগুলো পড়বা, ঠিক আছে? ওকে, এরপরে আসি সন্ধি। সন্ধি মানে কি বলতো? সন্ধি কি? সন্ধি হচ্ছে মিলন। যখন দুটো ধ্বনি মিলিত হয়ে নতুন একটা ধ্বনি উৎপন্ন করে সেটাকে আমরা বলছি সন্ধি। যেমন আমরা একটা উদাহরণের দিকে যদি যাই, যে মহা এবং আকাশ, এখানে দুটো শব্দ আছে। এই দুটো শব্দের প্রথম শব্দের শেষ ধ্বনিটা দেখি। প্রথম শব্দের শেষ ধ্বনি হচ্ছে স্বরে আ, এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি এটাও স্বরে আ। এই দুটো ধ্বনি মিলিত হয়ে একটা নতুন ধ্বনি স্বরে আ উৎপন্ন করে মহাকাশ। একটু পরে বুঝতে পারবা, আমি উদাহরণের দিকে যাব। এই যে যেমন দেখো, এই যে স্বরে আ এবং স্বরে আ এই দুইটা মিলিত হয় স্বরে অ। এরপরে দেখো দিগন্ত। দিগন্তটা কিভাবে আসছে? দিক যোগ অন্ত। এখানে ক হচ্ছে গিয়ে প্রথম ধ্বনির শেষ, সরি, প্রথম শব্দের শেষ ধ্বনি। আর দ্বিতীয় শব্দ এই যে অন্ত, এই শব্দটার প্রথম ধ্বনি কে? স্বরেয়। এই যে ক এবং স্বরেয় মিলে নতুন একটা শব্দ গ সৃষ্টি হয়েছে, এটাকেই বলছি আমরা সন্ধি, যে দুটো ধ্বনি মিলিত হয়ে একটা নতুন ধ্বনি উৎপন্ন করছে, এইটাই আমাদের সন্ধি। সন্ধি দুই প্রকার হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। যদি এই ধ্বনির পরিবর্তনটা শুধুমাত্র স্বরধ্বনির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন আমরা সেটাকে বলছি স্বরসন্ধি। যেমন দেখো হিত যোগ অহিত, এখানে শেষ ধ্বনিটা কি বলতো? শেষ ধ্বনিটা না, শেষ ধ্বনিটা ত না, শেষ ধ্বনিটা হচ্ছে হ, হিত। উচ্চারণ করো হিত, এখানে একটা স্বরে অ থাকছে শেষে, হ্যাঁ? এইটা হচ্ছে এই ধ্বনির শেষ ধ্বনি, এই শব্দের শেষ ধ্বনি অ। এবং এই ধ্বনি অহিত, উচ্চারণ করো অহিত, এখানেও অ, স্বরে অ। এই দুইটাই কিন্তু স্বরধ্বনি। দেখো এই দুইটা স্বরধ্বনি, এই স্বরধ্বনি দুটো অ যোগ অ থেকে আমাদের নতুন স্বরধ্বনি উৎপন্ন করছে, নতুন ধ্বনি উৎপন্ন করছে স্বরে আ, এটা স্বরধ্বনি। যদি ব্যঞ্জন সন্ধির দিকে যাই, ব্যঞ্জন সন্ধির দিকে দেখো মুখ যোগ ছবি। মুখ, এটা উচ্চারণ করো, এখানে ক্ষয়ের শেষে একটা স্বরে অ আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ধ্বনি, অধ্বনি। আর পরের শব্দটা যাও ছবি, এখানে ছ, উচ্চারণ করো, আগেই কিন্তু ছ আসছে, ঠিক আছে? এখানে ছটা হচ্ছে এই শব্দের প্রথম ধ্বনি। তাহলে ছ এবং এখানে স্বরে অ, এখানে কিন্তু স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দুইটা মিলিত হচ্ছে। দুইটা যখন মিলিত হয় তখন আমরা সেটাকে বলছি ব্যঞ্জন সন্ধি। অথবা এখানে তো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়েছে, এমনও হতে পারে যে শুধু দুইটো ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়। যেমন দেখো এই যে উচ্চারণ, উচ্চারণের মধ্যে খণ্ড ত, উত যোগ চারণ, এখানে একটা ত একটা চ, দুটোই কিন্তু ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি দুটো মিলিত হয়ে নতুন ব্যঞ্জন সন্ধি চয় চ সৃষ্টি করেছে। দেখো স্বরসন্ধি নিয়ে আমরা একটু আলোচনা করি। স্বরসন্ধির কিছু সূত্র আছে, যেমন আমরা উদাহরণে পড়ছিলাম যে অ যোগ আ কিংবা ক যোগ অ এরকম হচ্ছে কি নতুন একটা ধ্বনি উৎপন্ন করে, এগুলোর আসলে কিছু সূত্র আছে। এই সূত্রগুলো আমরা যদি এখান থেকে পড়ি তাহলে আমাদের জন্য বোঝাটা খুব সহজ হয়ে যাবে। যেমন দেখো স্বরে অ ধ্বনির পরে যদি অ থাকে, মানে দুইটো অ ধ্বনি যদি যুক্ত হয় কোনো শব্দে, তাহলে নতুন যে ধ্বনি উৎপন্ন হয় সেটা স্বরে আ হয় সেখানে। যেমন স্বরে অ যোগ স্বরে আ, এখানে উদাহরণ আছে স্বরে অ যোগ স্বরে অ স্বরে আ। যেমন দেখো নব যোগ অন্য, এখানে নব এখানেও স্বরেয় এবং অন্য এখানেও স্বরেয়, এই দুইটো ধ্বনি যুক্ত হয়ে উৎপন্ন করবে কি স্বরে আ। এই স্বরে আটা এই বয়ের সাথে যুক্ত হবে। দেখো নবান্ন, আকার, নবান্ন,
নব যোগ অন্ন সমান কি নবান্ন। আবার দেখো সূর্য যোগ অস্ত, এইখানেও দুইটা অ আছে এবং এই দুইটা অ মিলে আকার সৃষ্টি হবে এবং এই আটা এই জয়ের সাথে যুক্ত হবে। দেখো সূর্য যোগ অস্ত সূর্যাস্ত। আবার যদি অ শুরুতে থাকে এবং পরে স্বরে আ থাকে তাহলেও কিন্তু স্বরে আ হবে, যেমন হিম যোগ আলয়। ঠিক আছে, এটা আমরা পরের ক্লাসগুলোতে দেখবা যে এটা নিয়ে বিস্তারিত ব্যাপক আলোচনা আছে। সেই কারণে তোমাদের এখান থেকে বেসিকটা স্ট্রং হলে তোমরা পরের ক্লাসগুলোতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। যে দেখো এখানে দেখি তো স্বরে অ যোগ স্বরে আ, এটা থেকেও আমরা কি জানি স্বরে আয় হবে। ঠিক আছে, তাহলে হিম যোগ আলয়, তাহলে উৎপন্ন হবে কি হিমালয়। দেখো প্রথম শব্দের সাথে কিন্তু আমরা নতুন ধ্বনিটা যুক্ত করি। এখানেও দেখো নব যোগ অন্য, অ যুক্ত হয়ে স্বরে আ হয়, স্বরে আকারটা আমরা কোন জায়গায় যুক্ত করছি, প্রথম শব্দের শেষে। সেম এখানেও সূর্য অস্ত, সূর্য অস্তে যে স্বরে আটা হয় সেই স্বরে আটা আমরা কোথায় যুক্ত করছি, প্রথম শব্দের শেষে। সেম এখানেও হিমালয়, হিমের পরে আমরা স্বরে আটা যুক্ত করব। গ্রন্থ যোগ আগার, এখানে একটা অধ্বনি এবং এখানে একটা আধ্বনি আছে, তো এই দুটো যুক্ত হয়ে আমরা কি জানি স্বরে আ, তাহলে স্বরে আটা আমরা কোথায় যুক্ত করব, গ্রন্থর শেষে। দেখো গ্রন্থাগার, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো স্বরে আর পরে যদি অ থাকে, আমরা এতক্ষণ জানছি প্রথমে স্বরে অ ছিল, তারপরে স্বরে আ কিংবা স্বরে অ দুটো থাকলে আমরা স্বরে আ শিখছি। এখন শুরুতে আছে স্বরে আ, ঠিক আছে, এবং পরে আছে স্বরে অ, তাহলে আ এবং অ যুক্ত হয়েও স্বরে আই সৃষ্টি হয়। তাহলে দেখো আ যোগ অ ইকুয়াল টু আ। তাহলে দেখো তথাপি, তথা যোগ অপি, এইখানে দেখো এইখানে বিষয়টা দেখো, এখানে এতক্ষণ আমাদের প্রথমে স্বরে অ ছিল, সেই কারণে আমরা যখন স্বরে আর সাথে যুক্ত করছি তখন আকার হয়েছে এবং আটা শব্দের প্রথম শব্দের শেষে লাগাইছি। কিন্তু এইখানে প্রথমে শব্দের শুরুতে এই যে প্রথম শব্দটা, এইখানেই আকার আছে, এখানে আকার আছে এবং পরে অকার থাকলেও শব্দটা প্রথম আকারটা বজায় থাকে, যেমন তথাপি। এখানে কিন্তু নতুন করে কিছু যুক্ত করতে হচ্ছে না। অথবা দেখো এখানে মহার্ঘ, মহার্ঘতে মহা যোগ অর্ঘ, দেখো আ যোগ অ মিলে কি হবে, আ হবে। এই আটা কিন্তু আমার এখানে ছিলই, হ্যাঁ, মহার্ঘ, শুধু এই অটা বাদ যাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে কোন জায়গাটা বুঝতে পারোনি। আচ্ছা, এরপরে দেখো স্বরে আর পরে যদি আ থাকে, দুটো ধ্বনি মিলে। আচ্ছা, এতক্ষণ আমরা বলছিলাম স্বরে অর সাথে স্বরে অ থাকলে, স্বরে অর সাথে আ থাকলে কিংবা আর সাথে স্বরে অ থাকলে সব কিছুতে আ হয়। এখন যখন দুইটাই স্বরে আ, তখন তো অবশ্যই উভয় মিলে আই হবে, তাই না? যেমন দেখো মহা যোগ আশয়, মহাশয়। তোমরা কি করবে, তোমরা এই শব্দগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে যে মহাশয় এটার সন্ধি বিচ্ছেদ কি। মহাশয় সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহা যোগ আশয়। কিংবা কারাগার, এটার সন্ধি বিচ্ছেদ কি, কারা যোগ আগার। আমাদের এমসিকিউ এর জন্য এই জিনিসগুলো বেশি আসবে, যে কারাগারের সন্ধি বিচ্ছেদ করো কিংবা নবান্নের সন্ধি বিচ্ছেদ করো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা খুব মনোযোগ দিয়ে খুব খেয়াল করে এগুলো একটু প্র্যাকটিস করবে। আচ্ছা, এতক্ষণ আমরা স্বরেয় স্বরিয়া নিয়ে থাকছিলাম, এবার আমরা একটু রস্যই দীর্ঘই নিয়ে আসি। দেখো যখন দুটো রস্যই একসাথে হয়, দুটো রস্যই ধ্বনি মিলিত হয়, তখন আমাদের নতুন ধ্বনিটা কি হয়, দীর্ঘইকার। যেমন দেখো অতি যোগ ইত, অতীত। এই অতীতটা এই যে এখানে রস্যিকারের বদলে আমাদের দীর্ঘিকার হচ্ছে। অথবা দেখো রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, এখানে কি সৃষ্টি হচ্ছে, দীর্ঘিকার, রবীন্দ্র। আবার যদি রস্যই ধ্বনির পরে দীর্ঘই থাকে তাহলেও আমাদের দীর্ঘই সৃষ্টি হবে। যে দেখো রস্যই যোগ দীর্ঘই, দীর্ঘ সৃষ্টি। যেমন পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পরীক্ষার উদাহরণটা দেখবা তোমরা অনেক বড় হয়ে যাবে, বড় বড় ক্লাসে চলে যাবা, কিন্তু এই উদাহরণটা তোমাদের সব জায়গায় পিছু ছাড়বে না কোথাও। যে এই পরীক্ষা, এটা সন্ধি বিচ্ছেদ কি, প্রথমটা রস্যিকার পরেরটা দীর্ঘিকার। এটা খুব খেয়াল রাখবা যে পরীক্ষা মানে কি, পরীক্ষা পরীক্ষা প্রথমে মনে হয় সহজ তারপরে কঠিন। আমি একটা শর্টকাট টেকনিক বলছি, সেই জন্য প্রথমে রস্যিকার তারপরে দীর্ঘিকার। ঠিক আছে, অনেক সময় উদাহরণে এরকম আসবে তোমাদের যখন এমসিকিউতে অপশন দিবে, পরিতে প্রথমে দীর্ঘিকার দিবে তারপরে রস্যিকার দিবে, তোমরা কনফিউজ হবে না। হ্যাঁ, প্রথমে রস্যিকার পরে দীর্ঘিকার। তারপরে দেখো প্রতীক্ষা, সেম, প্রতি রস্যিকার ইক্ষা দীর্ঘিকার। এবার এতক্ষণ পড়লাম রস্যইয়ের পরে দীর্ঘই থাকলে, এখন আমরা পড়ছি দীর্ঘই ধ্বনির পরে যদি রস্যই থাকে তাহলে কি হবে, তাহলেও দীর্ঘই ধ্বনি হবে। এই যে যেমন সুধীন্দ্র, সুধি যোগ ইন্দ্র। একটা জিনিস খেয়াল করছো, ইন্দ্র, এই জিনিসটা কিন্তু সব সময় তোমাদের রস্যই দিয়ে হচ্ছে। যেমন যেখানে আমরা রবীন্দ্র পড়ছিলাম তখন দেখো ইন্দ্রটা রস্যই দিয়ে হচ্ছে।
সেম এখানে যখন আমরা সুধীন্দ্র করছিলাম তখনও দেখো সুধিটা দীর্ঘিকার ঠিক আছে, ইন্দ্রটা রস্বীকার। এবার দেখো আবারও শচীন্দ্র, এখানেও শচীটা দীর্ঘিকার ঠিক আছে, ইন্দ্র। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এই প্যাটার্ন থেকে যে ইন্দ্রযুক্ত যত শব্দ আছে, রবীন্দ্র, সুধীন্দ্র, শচীন্দ্র, ইন্দ্রটাতে তোমার রস্বীকার হবে। তাহলে তার আগে যদি দীর্ঘিকার থাকে, হয়তোবা তার আগে দীর্ঘিকার থাকতে হবে, এটা প্র্যাকটিস। যেমন রবিতে এখানে রস্বীকার ছিল, কিংবা শচীতে এখানে দীর্ঘিকার, এটা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবা। আচ্ছা, যদি দুইটা দীর্ঘই ধ্বনি মিলিত হয় তাহলেও কিন্তু দীর্ঘিকার হবে। এটা আমরা আগের উদাহরণগুলোতে, যেমন যখন সরেয়া পড়ছিলাম যে দুটা সরেয়া থাকলে সরেয়া হবে, সেম এরকম যে দুটো দীর্ঘিকার থাকলে দীর্ঘিকারই হবে। যেমন সতীশ, এখানের বিচ্ছেদটা কি, সতী এটাও দীর্ঘিকার, ইস এটাও দীর্ঘিকার, শ্রীটাও দীর্ঘিকার, ইসও দীর্ঘিকার। আচ্ছা, এবার আমরা এতক্ষণ একই রকম উচ্চারণের ধ্বনিগুলো পড়ছি, সরেয়া সরেয়া কিংবা রস্যই দীর্ঘই। এখন আমরা একটু এদের মিলনে আসি, যে স্বরেয় কিংবা স্বরেয়া ধ্বনির পরে যদি হ্রস্বই বা দীর্ঘই ধ্বনি থাকে তাহলে উভয় মিলে একটা নতুন ধ্বনি সৃষ্টি করে। দেখো সেটা হচ্ছে এ ধ্বনি। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবো। যেমন দেখো স্বেচ্ছা, এই স্বেচ্ছা শব্দটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা প্রথমে আসছে স এবং ইচ্ছা, স মানে নিজ এবং ইচ্ছা মানে ইচ্ছা, স্বেচ্ছা মানে নিজের ইচ্ছা, এরকম। এখানে অধ্বনি এবং রস্যই ধ্বনি যুক্ত হয়ে একার ধ্বনি সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা পরের উদাহরণটাতে যাই, শুভেচ্ছা। এখানে শুভ যোগ ইচ্ছা, এখানে অ এবং রস্যই এই দুটো মিলিত হয়ে এ ধ্বনি সৃষ্টি করেছে। আচ্ছা, এবার সরেয়ার সাথে যদি দীর্ঘই সৃষ্টি করি, এখানে কিন্তু আমি প্রথমেই বলছি যে সরেয়া বা সরেয়ার সাথে রস্যই বা দীর্ঘই দুইটার যেটাই থাকুক সবসময় এ হবে। এটাই আবার এখানে একটু ব্যাখ্যা করছে যে সরেয়ার সাথে দীর্ঘ করলে এ হয়, কিংবা আয়ের সাথে রস্যই করলে এ হয়, আয়ের সাথে দিয়ে, এত কিছু দেখা লাগবে না। তোমরা দেখবা এই যে সন্ধি বিচ্ছেদগুলো আছে, এই সন্ধি বিচ্ছেদগুলো তোমরা প্র্যাকটিস করবা। তোমরা কি করবা জানো, তোমরা একটা খাতা নিবা, খাতার মধ্যে লিখবা সন্ধি বিচ্ছেদ, এই টপিকটা লিখে এইখানে যতগুলো সন্ধি বিচ্ছেদ আছে, যেমন নবান্ন কিংবা সূর্যাস্ত, হিমালয়, এই সবগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। এখানে যে কয়টা আছে তোমরা যদি এই কয়টা ভালো মতো পড়ো, ইনশাল্লাহ তোমরা এমসিকিউ এর মধ্যে কয়েকটা কমন পাবা। কারণ এখান থেকে অবশ্যই দিবে পরীক্ষার মধ্যে, অথবা যখন তোমরা এগুলো প্র্যাকটিস করবা তখন তোমাদের মধ্যে একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে হচ্ছে গিয়ে তোমরা কিভাবে এটা হয়, তখন তোমরা খুব সহজে বুঝতে পারবে। যদি কমন নাও পড়ে তাও বুঝতে পারবে। সেই জন্য তোমরা এটা প্র্যাকটিস করাটা খুব জরুরি। অবশ্যই অবশ্যই এগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। এবার এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এইগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখো প্রথমে কি বলছে, ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? আমরা জানি সেগুলোকে একত্রে বলে বাকযন্ত্র। তারপরে কি আছে, যে ধ্বনি উচ্চারণকালে ফুসফুসতাড়িত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায় তাকে কি বলে? তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যদি কোথাও বাধা না পেত তাহলে আমরা সেটাকে স্বরধ্বনি বলি। যে যদি বাধা পায় সেটাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। বাকযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপন্ন করি? বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপন্ন করি। বাকযন্ত্রের উপাদান কোনটি? দেখো বাকযন্ত্রের উপাদানের মধ্যে এখানে অনেকগুলো, দেখো চোখ, এটা কিন্তু বাকযন্ত্রের উপাদান না, সুতরাং এই অপশনটা হবে না। তারপরে দেখো দাঁত, তালু, খাদ্যনালী, গলনালী, এইগুলো কিন্তু বাকযন্ত্রের উপাদান না, খেয়াল করবা যে বের করছি। তারপরে স্বরতন্ত্রী, ঠোঁট, মুখ, জিভ। মুখ এটা আমি কোথাও সরাসরি আমরা দেখিনি বাকযন্ত্রের উপাদানের মধ্যে, সুতরাং এই অপশনটাও হবে না। তাহলে হবে কোনটা? এইটা, ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র এবং তালু। তারপরে দেখো কি বলছে, যে ভাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কি বলে? আমরা একটু আগে এটার একটা ব্যতিক্রম উদাহরণ দেখলাম, যে এটা, যে যদি কোথাও বাধা পায় সেটাকে আমরা ব্যঞ্জনধ্বনি বলছি, আর যদি কোথাও বাধা না পায় তাহলে আমরা সেটাকে বলবো স্বরধ্বনি। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ এবং নাক দিয়ে বের হয়? কোনটা হবে অ্যান্সার? রস্যই। উচ্চারণ করে দেখো, বুঝতে পারবো। স্বরধ্বনি উচ্চারণের কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? আমরা এটা রিডিং এ পড়েছিলাম, রিডিং এর মধ্যে যে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। কোন কোন তিনটি বিষয়? জিভের উচ্চতা, জিভের অবস্থান এবং ঠোঁটের আকৃতি। আচ্ছা, কোনটি স্বরধ্বনি উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? আমরা একটু আগে বললাম জিভের উচ্চতা, জিভের অবস্থান এবং ঠোঁটের আকৃতি। দেখো এখানের মধ্যে কোনটা সেটার সাথে মিলে যায়? জিভের অবস্থান এবং ঠোঁটের আকৃতি, এটাই হচ্ছে অ্যান্সার।
তারপরে দেখো কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হলো, কোন কোন স্বরধ্বনি হিসেবে আমরা রিডিং এ পড়েছিলাম, মৌখিক স্বরধ্বনি এবং অনুনাসিক স্বরধ্বনি। এটা কোথায় আছে? এই যে অপশন 1। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? সম্মুখ স্বরধ্বনি। যেহেতু সামনের অংশ দিয়ে উচ্চারিত হচ্ছে সেই কারণে এটা সম্মুখ স্বরধ্বনি। জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে আমরা কোন স্বরধ্বনি বলি? মধ্য স্বরধ্বনি। কারণ এটা স্বাভাবিক অবস্থায় আছে, এটা সামনে কিংবা পিছনে সরছে না। জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলবো পশ্চাৎ স্বরধ্বনি। যেহেতু পেছনের অংশ দিয়ে, এটা কিন্তু গেস করা খুব সহজ যে পশ্চাৎ অংশ দিয়ে, সেই কারণে পশ্চাৎ স্বরধ্বনি। জিভের সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, এটা কিন্তু তোমরা গেস করতে পারো কি? উপরে উঠে জিভ যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় সেটাকে কি বলে? উচ্চ স্বরধ্বনি। জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে? নিম্ন স্বরধ্বনি। জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে কিংবা এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করে, দেখো নিম্ন থেকে কিছুটা উপরে কিন্তু উচ্চ থেকে নিচে, এটার জন্য আমরা বলছি এটা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। বুঝতে পারছো? যে এটা মনে রাখবা। আর দেখো এটা সেম আরেকটা, যে উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনির থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় সেটাকে আমরা বলছি নিম্ন স্বরধ্বনি। ঠিক আছে, এটা একটু কনফিউজিং, খেয়াল করে রাখবা এই বিষয়গুলো। তারপরে আসি ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? 2 ধরনের বৈশিষ্ট্য। কোন 2টা ধরনের বৈশিষ্ট্য? গোলাকৃত এবং অগোলাকৃত। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনটি? উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হচ্ছে রস্যই। যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেইগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি গোলাকৃত স্বরধ্বনি। গোলাকৃত স্বরধ্বনি কোন? গোলাকৃত স্বরধ্বনি হচ্ছে স্বরেয়। তারপরে আমরা যাই দেখি পরের এমসিকিউতে, যেসব স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে আমরা কোন স্বরধ্বনি বলি? অগোলাকৃত স্বরধ্বনি। আচ্ছা, অগোলাকৃত স্বরধ্বনি কোনটি? এ। তারপরে মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ হলে কি ঘটে? শব্দের অর্থ বদলে যায়, এটা আমরা রিডিং পড়েছি। কোমল তালু নিচে নেমে গিয়ে কোন স্বরধ্বনি উচ্চারণ করে? কোমল তালু যখন আমরা নিচে নেমে গিয়েছিল তখন আমরা পড়ছিলাম যে অনুনাসিক স্বরধ্বনির ক্ষেত্রে কোমল তালু নিচে নেমে যায়। একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে আমরা বলি অনুনাসিক স্বরধ্বনি। আচ্ছা, কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়, তারপর কেবল নাক দিয়ে বের হয়? ল। এটা উচ্চারণ করলে বুঝতে পারবে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম আমরা জানি কোনটি বলতো? ফলা। যদি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলতো তাহলে কোনটি হতো? কার। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? আচ্ছা, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা 7টি। তারপরে দেখো উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? দ্বি-ওষ্ঠ ধ্বনি। এগুলো কিন্তু আমরা রিডিং এ পড়েছিলাম, বলেছিলাম যে এই জিনিসগুলো এভাবে এমসিকিউতে আসে। দেখেছো উদাহরণগুলোতে বুঝতে পারতেছো এখন যে জিভ। তারপরেরটা দেখো, জিভের সামনের অংশ উপরের বাটি দাঁতের নিচের অংশকে যখন স্পর্শ করে তখন কোন ধ্বনি উচ্চারিত হয়? এটা কি তুমি গেস করতে পারতেছো? বলো তো কোন ধ্বনি উচ্চারিত হয়? আচ্ছা, এটা হচ্ছে তালব্য দন্তমূলীয় ধ্বনি। এগুলো কিন্তু সব আমাদের রিডিং এর মধ্যে আছে। আমাদের রিডিংটা যদি কেউ ভালো মতো পড়ে তাহলে কিন্তু তার এই জিনিসগুলো বোঝা হয়ে যায়। তারপরে দেখি জিভের সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়? দেখো, দন্তমূলীয় ধ্বনি। বুঝতে পারছো? এটা ওই উদাহরণে দেখলে বুঝতে পারবে। তারপরে দেখো, জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়। জিভের সামনের অংশটা কিন্তু বাঁকা হচ্ছে, তখন বাঁকা হলে কোন ধ্বনি উৎপাদিত হয়? প্রতিবেষ্টিত ধ্বনি। ঠিক আছে, বুঝতেছো যে এই জিনিসগুলো কোথা থেকে আসতেছে? আচ্ছা, তারপরে আসি, জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? তালব্য দন্তমূলীয় ধ্বনি। বুঝতে পারছো? জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? তালব্য ধ্বনি। জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে জিহ্বা মূলীয় ধ্বনি। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? এই জিনিসগুলো তোমরা রিডিং থেকে ভালো মতো পড়বে। এখন যেহেতু তোমরা বুঝতে পারছো যে এমসিকিউ কোথা থেকে আসে, তোমরা তাহলে রিডিংটা এই জায়গাগুলোর অংশে একটু খেয়াল করে পড়বে। আচ্ছা, তারপরে আসি, কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়েও উচ্চারিত ধ্বনিগুলো কি?
উচ্চারিত ধ্বনিগুলো হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি। আচ্ছা, এরপরে আসি জিহ্বামূলীয় ধ্বনি কোনটি, বলতে পারো এখানে জিহ্বামূলীয় ধ্বনি কোনটি? আচ্ছা, জিহ্বামূলীয় ধ্বনি হচ্ছে খ। তারপরে কণ্ঠনালীয় ধ্বনি কোনটি? কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে গিয়ে হ। এটা আমরা পড়ছিলাম যে একটাই কণ্ঠনালীয় ধ্বনি আছে এবং সেটা হচ্ছে হ। ট থ দ ধ এই ধ্বনিগুলোর উচ্চারণ স্থান কোনটি? এখানে ওই যে আমি একটা ছক বলেছিলাম যে এই ছকটা যদি পড়বে তাহলে এই ছকটা পড়লে খুব ভালো মতো আয়ত্ত হয়ে যাবে যে কোন ধ্বনিগুলোর উচ্চারণ স্থান কোনটা। সেখানে আছে আমাদের যে এই ত থ দ ধ ধ্বনিগুলো হচ্ছে দন্ত ধ্বনি। তারপরে আসি কোনটি সক্রিয় উচ্চারক? সক্রিয় উচ্চারক হচ্ছে গিয়ে জিভের ডগা। আচ্ছা, এবার নিষ্ক্রিয় উচ্চারকে আসি। নিষ্ক্রিয় উচ্চারক কোনটি? নিষ্ক্রিয় উচ্চারক হচ্ছে কোমল তালু। তারপরে দেখি উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। যদি তোমরা উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোর ভাগগুলো দেখতে পাও, ওখানেও কয়েকটা ভাগ আছে যে স্পর্শ ধ্বনি কিংবা স্পর্শকে স্পৃষ্ট ধ্বনিও বলে, ঘর্ষণজাত ধ্বনি বা কম্পিত ধ্বনি অথবা তাড়িৎ, পার্শ্বিক, নৈকট্যমূলক ধ্বনি অনেকগুলো আছে। ওখান থেকে আমাদের পার্শ্বিক ধ্বনিটা হচ্ছে গিয়ে স্পষ্ট, যে পার্শ্বিক ধ্বনিটা হচ্ছে গিয়ে ঠিকঠাক আছে। ঠিক আছে, এরপরে আসি মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত হয়। এরকম ধ্বনিগুলোকে আমরা কি বলি? এরকম ধ্বনিগুলোকে আমরা বলি স্পৃষ্ট ধ্বনি। তারপরে আসি যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে কি ধ্বনি বলি? সেগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে স্পৃষ্ট ধ্বনি। ঘর্ষণজাত ধ্বনি আর কি ধ্বনি হিসেবে পরিচিত? এটা হচ্ছে ঘর্ষণজাত ধ্বনি মানে আর কি কি নামে পরিচিত? আমরা উদাহরণে রিডিংয়ে পড়েছিলাম ঘর্ষণজাত ধ্বনিকে আমরা শীষ ধ্বনি হিসেবেও বলে থাকি। আচ্ছা, এরপর আসি যে ধ্বনি উচ্চারণকালে জীব কম্পিত হয় তাকে আমরা কোন ধ্বনি বলি? তাকে আমরা বলি কম্পিত ধ্বনি। তারপরে কোন বর্ণমালার সংক্ষিপ্ত রূপ নেই? আমরা যদি কারের মধ্যে যাই, সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণে কারের, তখন আমরা কি দেখছিলাম যে কোন কোন বর্ণমালা কার আছে? যেমন আকার আছে, রস্যিকার আছে, দীর্ঘিকার আছে, কিন্তু স্বরে অ নিয়ে কিন্তু আমরা কোনো কার পাইনি। সেই কারণে স্বরে অ বর্ণমালাটার কোনো সংক্ষিপ্ত রূপ নেই। হ্যাঁ, তারপরে আসি যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাকে আমরা কি বলি? পার্শ্বিক ধ্বনি বলি আমরা তাকে। আচ্ছা, তারপরে আসি অন্তস্থ ব এবং অন্তস্থীয় কোন জাতীয় ধ্বনির উদাহরণ? এটা কোন জাতীয় ধ্বনির উদাহরণ? এটা হচ্ছে নৈকট্যমূলক ধ্বনির উদাহরণ। নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কি আমরা জানি? আরেক নাম হচ্ছে তরল ধ্বনি। সূর্যাস্ত শব্দটিতে কোন দুটি বর্ণের সন্ধি হয়েছে? হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এই সন্ধি বিচ্ছেদটা পড়ছি। এটা সূর্য যোগ অস্ত, এখানে দুইটা স্বরে অ ছিল। ঠিক আছে, এখানে এই যে দেখো সূর্য যোগ অস্ত প্রথমটা। তারপরে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। তারপরে বলছে ঘর্ষণজাত ধ্বনি কোনটি? ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে তালব্য শ। তারপরে বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কোনটি? হ্যাঁ, মৌখিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি 7টি। আমরা পড়েছিলাম যে মৌখিক স্বরধ্বনি 7টি এবং অনুনাসিক স্বরধ্বনি 7টি, এই মিলে মোট স্বরধ্বনি 14টি। বাংলায় স্বরবর্ণে কয়টি? এটা কিন্তু খুব ছোটবেলার প্রশ্ন, যে 11টি স্বরবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? বাংলায় ব্যঞ্জন ধ্বনি কয়টি? 33টি। বাংলায় ব্যঞ্জন বর্ণ কয়টি? এটা কিন্তু আমরা সবাই জানি, বাংলায় ব্যঞ্জন বর্ণ 39টি। আচ্ছা, অট্টালিকা শব্দের টয় ট নিচের কোন দুটি বর্ণের সম্মিলিত রূপ? আচ্ছা, ঠিক আছে, এইটা দেখো অট্টালিকা, এখানে উচ্চারণটা করো অট্টা, কোনো ঠ কিন্তু বুঝতেছি না। হ্যাঁ, আমরা কিন্তু শুধু টয় বুঝতেছি। এটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জনের উদাহরণ, যে দুইটা একই ব্যঞ্জন বর্ণ মিলিত হয়ে এই দ্বিতীয় ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনটা সৃষ্টি করেছে। এটার উদাহরণ হচ্ছে টয় ট, ট যোগ ট। একই ব্যঞ্জন বর্ণ শব্দের শেষে এবং মধ্যে দুইবার উচ্চারিত হলে তাকে কি বলে? দ্বিতীয় ব্যঞ্জন বলে। একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলেও সেটাকে আমরা বলছি দ্বিতীয় ব্যঞ্জন। আচ্ছা, তারপর আসি ব্যঞ্জন দ্বিতীয় ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কি বলে? সাধারণ যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন কয় প্রকার? 2 প্রকার, দ্বিতীয় ব্যঞ্জন এবং সাধারণ যুক্ত ব্যঞ্জন। পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ধ্বনির পরিবর্তন।
এটা সিম্পল বিষয়। দেখো ওরা কিন্তু নিজেরাই বলে দিয়েছে যে পূর্বের এবং পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন হয়, ধ্বনির যে পরিবর্তন সেটাকে তো ধ্বনি পরিবর্তনই বলবে। ঠিক আছে, খুব সিম্পল, একটু ট্রিক খাটলেই বুঝতে পারবা। আচ্ছা, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা স্বরসন্ধি বলি। আমরা জানি ধ্বনির মিলনকে সন্ধি বলি, এবং সেই ধ্বনিটা যদি স্বরধ্বনি হয় তাহলে সেই দুইটা স্বরধ্বনির মিলনকে আমরা স্বরসন্ধি বলি। স্বরে অ এর পরে যদি আ ধ্বনি যুক্ত হয়, উভয় মিলে কি হয়? স্বরে। আমরা দেখছিলাম স্বরে অ স্বরে আ, কিংবা স্বরে অ স্বরে আ, অথবা স্বরে আ স্বরে আ, যাই হোক সব মিলে স্বরে আ হয়। আবার দেখি রস্যই ধ্বনির পরে দীর্ঘ থাকলেই কি হয়? দীর্ঘই। তারপরে স্বরে অ বা আ ধ্বনির পরে যদি রস্যই বা দীর্ঘই ধ্বনি থাকে, তাহলে উভয় মিলে কি তৈরি হয়? এ ধ্বনি। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ, দেখো আমি এটা কিন্তু বলছিলাম, দেখছো এই যে উদাহরণে কিভাবে আছে, দেখো দুইটা রস্যিকার আছে, কিংবা প্রথমটা দেখছো, প্রথমটা দীর্ঘিকার তারপর একটা রস্যিকার। হ্যাঁ, আমি বলছিলাম যে প্রথমটা রস্যিকার, পরীক্ষায় সহজে প্রথমে পরীক্ষা মনে হয়, আসলে কঠিন, এরকম বিষয় যে মনে রাখবা, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। পরীক্ষা সহজ প্রথমে মনে হয়, তারপরে কঠিন, মানে সহজটা হচ্ছে রস্যিকার আর কঠিনটা হচ্ছে দীর্ঘিকার। তাহলে উদাহরণ অ্যান্সার কি হবে? পরীক্ষা। এটা সন্ধি কি? সন্ধি হচ্ছে গিয়ে ধ্বনি গঠনের প্রক্রিয়া। মানে কি, সন্ধির মাধ্যমে কিন্তু আমরা দুইটা ভিন্ন ধ্বনি মিলিত হয়ে একটা নতুন ধ্বনি সৃষ্টি হয়। সে কারণে সন্ধির মানে হচ্ছে ধ্বনি গঠনের প্রক্রিয়া। তো আমরা এর মাধ্যমে কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা এই ধ্বনি তত্ত্ব চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করলাম। তোমরা যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। এবং যারা প্রত্যেকটা ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা একটু লম্বা হয়েছে, এখানে অনেকগুলো এমসিকিউ ছিল, প্রায় 50টা এমসিকিউ আমরা এটা সলভ করেছি। যদি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা, অথবা যদি তোমাদের কোনো স্পেসিফিক কোনো চ্যাপ্টারের উপরে ভিডিও প্রয়োজন হয়, যে কোনো একটা চ্যাপ্টার সম্পর্কে বুঝতে পারছো না বা কোনো টপিক সম্পর্কেও যদি না বুঝতে পারো আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিওটা দেওয়ার। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।